ডক্টর চৌধুরী, আপনি নিশ্চয়ই একটা এই মুহূর্তে খুব আলোচিত একটা খবর আপনি নিশ্চয়ই দেখেছেন যে গতকালকে লন্ডনের ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় ডক্টর ইউনূসের একটা ইন্টারভিউ মতো ছাপা হয়েছে। ওটা আসলে একটা পডকাস্ট ছিল, সেই পডকাস্টকে পরে তারা টেক্সট আকারে প্রকাশ করেছে। সেখানে অনেক কথা উনি বলেছেন, দেশ সম্পর্কে বলেছেন, আন্দোলন সম্পর্কে বলেছেন, জুলাই আন্দোলন সম্পর্কে বলেছেন, এবং টিউলিপ সম্পর্কে আলোচনা হয়েছে, হাসিনা সম্পর্কে আলোচনা হয়েছে, এবং এক পর্যায়ে তিনি জানিয়েছেন যে ছাত্ররা যে একটা রাজনৈতিক দল গঠন করছে সে ব্যাপারে তিনি কথা বলেছেন। এবং তিনি এখানে বলতে গিয়ে বলেছেন যে ছাত্রদেরকে উনি আসলে একভাবে বলেছেন একটা রাজনৈতিক দল গঠন করার জন্য। ছাত্ররা প্রথমে দ্বিধান্বিত ছিল, ছাত্ররা বলেছে যে আমরা দল গঠন করলে আমাদের কিন্তু কেউ চেনে না, আমরা তো একটা আসনও পাবো না। উনি বলেছেন যে না, তোমাদের কিন্তু দেশের সবাই চেনে, তোমরা একটা চেষ্টা করে দেখতে পাবো। এই ছিল মূল ভাষ্যটা। আমার ধারণা আপনি এটা চোখে পড়ার কথা। এই যে প্রেক্ষিতটা, যে ছাত্রদেরকে রাজনীতিতে উদ্বুদ্ধ করা ডক্টর ইউনূসের যে আকাঙ্ক্ষা প্রচেষ্টা, এটা কি আপনার কি মনে হয়? এটা এক নম্বর কথা হলো, এটা আপনি কিভাবে দেখছেন? আর দ্বিতীয় যে জিনিসটা, এটা কি ডক্টর ইউনূসে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকার বলেন অথবা অন্তর্বর্তীকালীন সরকার বলেন, সেই সরকারের যে কাছ থেকে যে নিরপেক্ষতাটা প্রত্যাশা করি, সেই নিরপেক্ষতাটা কি কিছু হলেও পূর্ণ হচ্ছে না? আপনি এটা কিভাবে দেখছেন? তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তী সরকার বলেন, আর সব সরকারেরই এই ধরনের সরকারের নিরপেক্ষতাটাই হচ্ছে মূল পুঁজি তাদের। এখানে আপনি দেখেন যে বাংলাদেশে বেশ কয়েকটা তত্ত্বাবধায়ক সরকার ছিল। 1/11 সময় অনেকটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, বর্তমানে এখন ইন্টারিম গভর্নমেন্ট আছে। সবগুলি এই সরকারে, এই ধরনের সরকারে যারা উপদেষ্টা হয়েছেন এ পর্যন্ত কমপক্ষে 100, 150 এমনকি 200 হতে পারে উপদেষ্টা হয়েছেন, কেউই কিন্তু কোনো সময় রাজনীতি করেন নাই বা রাজনীতি দলের সাথে সংযুক্ত ছিলেন না বা কোনো নির্বাচন করেন নাই। এবং যখন তাদের এই উপদেষ্টা পদটা তাদের যখন অবসান হয় বা তারা যখন রিটায়ার করেন এই উপদেষ্টা পদ থেকে, তারপরেও কিন্তু কেউ করেন নাই। অর্থাৎ এক ধরনের অরাজনৈতিক ব্যক্তিদের নিয়ে এই ধরনের সরকার গঠনের একটা ঐতিহ্য ছিল। শুধুমাত্র একটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করেছি, যে 1991 সালে জাস্টিস শাহাবুদ্দিনের নেতৃত্বে যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের কিন্তু ডক্টর ইউনূস একজন অ্যাডভাইজার ছিলেন। উনি 2006 সনে আবার একটা রাজনৈতিক দল করেছিলেন, অল্প কয়েক সপ্তাহ পরে উনি বাদ দিয়ে দিয়েছিলেন, কিন্তু উনি অ্যাক্টিভলি রাজনীতিতে নেমে পড়ছিলেন। এটা কিন্তু একটা অনৈতিক কাজ হয়েছে। উনি একসময় নিরপেক্ষতার জন্যই তো ওনাকে নেওয়া হয়েছিল আপনার 1991 সালে। এখন আমরা যেটা দেখতেছি যে উনারই যারা ছাত্র উপদেষ্টা, তাদেরকে উনি বলছেন যে তোমরা একটা রাজনৈতিক দল করো, এবং উনি তাদেরকে উৎসাহ প্রদান করছেন। উনি এক জায়গায় প্রথমেই একবার বলেছেন যে ছাত্ররাই হচ্ছে ওনার প্রাথমিক নিয়োগকর্তা। এখন এই কথার মাধ্যমে এবং রাজনৈতিক দল গঠন হয়ে যাবে ছাত্রদের দ্বারা, আপনি ধরেন 3 সপ্তাহ পরে, এখন এই উপদেষ্টারা ওনাকে সেখানে 2-1 জয়েন করবেন। সবকিছু দেখে মনে হচ্ছে যে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে। এই সরকারের উপরে রাজনৈতিক দলগুলি আপনার আস্থা রাখতে পারবে না, এবং এর জন্য দায়ী করব আমি ছাত্রদেরকে না, আমি ছাত্রদেরকে দায়ী করবো না, মূলত আমি দায়ী করবো ডক্টর ইউনূসকে। উনি কেন তাদেরকে এনকারেজ করতেছেন? এক ধরনের কিন্তু বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে কিন্তু এক ধরনের বিতর্ক অলরেডি আমরা দেখতে পাচ্ছি। বিতর্ক ঠিক নয়, যেমন ধরেন নির্বাচনের ডেট নিয়ে একজন বিরোধী মনে হচ্ছে যে ফেব্রুয়ারি থেকে বিএনপি নির্বাচনের জন্য আন্দোলনে যাবে বলছে। বিএনপি একটা সম্ভাব্য প্রস্তাব করেছে যে অগাস্টের মধ্যে নির্বাচন দেওয়া হোক, এবং এই সরকার তো ডিসেম্বরের আগে কোনো কথাই বলবে না, তারপর নিজেরাদের মতো হলে পরে সেটা হলে তাদের মধ্যে ইচ্ছা অনুযায়ী হয়, যদি সম্পূর্ণ সংস্কার হয় তাহলে সেটা আগামী বছরের জুনে যাবে। এই যে আগামী বছরের জুন পর্যন্ত নিয়ে যাওয়ার যে আকাঙ্ক্ষা ডক্টর ইউনূসের, এটার সঙ্গে কি আপনি ছাত্রদের রাজনৈতিক দল গঠন, তাদের দলকে গুছিয়ে নেওয়া, এই ধরনের কোন আপনার কারণ কি আপনি দেখেন যে এই জন্যই উনি এতটা সময় নিতে যাচ্ছেন? তো অবভিয়াস, ছাত্ররা যাতে তরুণ এই দলটা যেন গুছাই নিতে পারে, রুট লেভেলে তাদের অনেক প্রসার ঘটাতে পারে, এই জন্য তাদের সময় দরকার। এই সময় তারা যে বলছেন যে 2026 সনের জুন পর্যন্ত নেবেন। আমরা সবাই জানি জুন হচ্ছে আষাঢ় শ্রাবণ, জুন জুলাই আষাঢ় শ্রাবণ ভরা বর্ষাকাল, ওই সময় নির্বাচন করা যায় না। একবার হয়েছিল, ব্যর্থ হয়ে গেছিল 1996 সনের জুনে, এবং জুন মাসে বাজেট দেওয়া হয়, সে সময় নির্বাচন হয় না। জুন পর্যন্ত টেনে নেওয়া মানেই হচ্ছে যে ওই বছরেরই ধরেন নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি বা তারপরের বছরের ফেব্রুয়ারি, মার্চের দিকে টেনে নেওয়া যায়। অর্থাৎ এখানে একটা
চেষ্টা আছে যে নির্বাচনটাকে অনেকটা দূরে দেরি করানো একটা প্রচেষ্টা আছে, এবং সেই প্রচেষ্টায় 2-4 জন শুধু ছাত্ররা না, আরো দু একটা দলও কিন্তু জড়িত আছে, যা বোঝা যাচ্ছে। আচ্ছা, একটা জিনিস আপনি আমাকে বলেন, ছাত্রদের আপনি যে পারফরমেন্স বর্তমানে দেখছেন, ছাত্ররা তো আপনাদের ছাত্রদের গত অগাস্ট মাস থেকে দেখছেন, তারা নানা ধরনের কর্মকাণ্ড করছে, কথাবার্তা বলছে, বিভিন্ন টেলিভিশনে তারা টক শো করছে, এবং আমি তো দেখছি যে প্রায় প্রতিটা টেলিভিশনেরই মানে টক শোতে যারাই থাকছে তাদের মধ্যে মানে অবধারিত ভাবে একজন মানে ছাত্র প্রতিনিধি থাকছে, তারা নানা কথা বলছে। এই যে তাদের কথাবার্তা, তাদের কর্মকাণ্ড, এই সবগুলো মিলিয়ে জুলাই আগস্টের তুলনা এখন কি ছাত্রদের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা মানুষের কাছে আগে চেয়ে বেড়েছে না কমেছে? না, এখন তো আপনার সেই যে জনপ্রিয়তা থাকার তো কোনো প্রশ্ন আসে না। এই কারণে আসে না, ওই সময় সবাই ছাত্রদের পেছনে, যারা আন্দোলন করছে তাদের পেছনে এই জাতি সম্পূর্ণভাবে ঝাঁপাই পড়ছিল। কারণ তাদের সামনে ছিল যে একটা হিংস্র এক ডিক্টেটর, তাকে অপসারণ করাই ছিল এই জাতির সকলের প্রধান উদ্দেশ্য। সেই উদ্দেশ্য তারা সফল হয়েছে। এখন সেই ডিক্টেটর নাই, স্বৈরশাসক আমাদের এখানে আর নাই। সুতরাং এখানে তাদের সেই ঐক্য বা সেই ধরনের চেতনা থাকার কথা না। এটা যে ছাত্ররা যে অজনপ্রিয় হয়ে গেছে কিংবা আরো বেশি পপুলার হয়েছে সে বিষয় না। বিষয়টা হচ্ছে যে ইস্যুতে সবাই ছাত্রদের পেছনে, ছাত্ররা স্পিয়ার হেডেড করছে এই আন্দোলনটাকে, তার পেছনে দাঁড়াচ্ছিল, সেই ইস্যু সলভ হয়ে গেছে। শেখ হাসিনা নাই ফিল্ডে। আমি যদি প্রশ্নটা করেছিলাম এ কারণে, করেছিলাম যে আমি জানতে চাচ্ছিলাম যে যদি মানে নির্বাচনকে বিলম্বিত করা হয় তাহলে কি ছাত্রদের জনপ্রিয়তা বাড়তে থাকবে, ওই অর্থে জিজ্ঞাসা করেছিলাম। এইখানে দেখেন একটা বিষয় দাঁড়াচ্ছে যে আপনি যদি দেখেন যে আইয়ুব খান ক্ষমতায় আসলো মিলিটারি রুলার হিসাবে, এসে সে কিন্তু কনভেনশন মুসলিম লীগ করলো। আপনি যদি দেখেন যে জিয়াউর রহমান ক্ষমতায় আসলো, এসে একটা জাগদল করলো, পরে সেটা বিএনপিতে রূপান্তরিত করলো। এগুলি সবই কিন্তু কিংস পার্টি, এগুলি অন্য কোনো দেওয়া যাবে না। এরশাদও সেই কাজই করছে, যে তার যে জাতীয় পার্টি সেটাও কিন্তু সে ওইভাবেই করছে। বৈলু আহমেদও কিন্তু চেষ্টা করেছিল, পরিষেকে দিয়া, তারপর জেনারেল ইব্রাহিমকে দিয়া, কিন্তু বলে উঠতে পারেনি। এখন দেখা গেল ডক্টর ইউনূসও একটা কিংস পার্টি তৈরি করতে যাচ্ছেন, অর্থাৎ যেই যায় লঙ্কায় সেই হয়ে যায় বান্দর। এই বিষয়টা খুব খারাপ শোনা যায়, কিন্তু না বললে কোনো উপায় নাই। এটা তো কিংস পার্টি হবে, কিংস পার্টি হবে। এই কিংস পার্টির আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে তারা প্রথমে দেয়, স্থানীয় সরকার নির্বাচন দেয়। স্থানীয় সরকার নির্বাচন দিলে অনেক স্থানীয় সরকারের যারা প্রতিনিধি আছেন তারা এই জয়েন করবেন, এই তাদের দলে জয়েন করে একটা ভিত্তি হবে। এইভাবে আগাচ্ছে কিংস পার্টি তৈরির যে ম্যানুয়াল, যারা একেবারে পাতায় পাতায় এখানে ফলো করা হচ্ছে। যার ফলে আমি যেটা দেখতেছি যে রাজনৈতিক দলগুলি যারা চাচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, একটা সঠিক ভাবে জনগণের উপর দিতে পারে, সেটা সহজে হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। আমি আরেকটা পয়েন্ট আপনাকে একটু থামাচ্ছি, একটা পয়েন্টে যাচ্ছি, এটা একটু মানে নতুন ধরনের পয়েন্ট। এটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে হাসিনা বিরোধী যে আন্দোলন, যে আপনি একটু আগে বললেন যে হাসিনা বিরোধী আন্দোলন যখন চলছিল তখন সবাই ছাত্রদের পেছনে ছিল, কিন্তু এই আন্দোলন শেষ হয়ে যাওয়ার মানে এই কমন যে এনিমি সেটা চলে যাওয়ার পর এখন কিন্তু যার যার স্বার্থ নিয়ে সবাই কিন্তু মাঠে নেমেছে, এবং সেখানে তারা নির্বাচনকে সামনে নিয়ে কেউ নির্বাচনে জয় হতে চাচ্ছে, কেউ নির্বাচনে শেয়ার চাচ্ছে, নানান ধরনের আলোচনা চলছে। এবং এর মধ্যে আমি এটাও দেখেছি যে আন্দোলনের সময় যারা নাকি সবাই আন্দোলনের পক্ষে ছিল, আন্দোলনের যে শক্তিগুলো খালি পলিটিক্যাল শক্তি না, যে নন পলিটিক্যাল যে শক্তিগুলো ছিল বিভিন্ন বিচ্ছিন্ন ভাবে এবং সোশ্যাল মিডিয়ায় যারা সক্রিয় ছিল, তাদের মধ্যেও দেখছি এক ধরনের বিরোধ তৈরি হয়েছে। একজন আরেকজনকে ডিফেম করার চেষ্টা করছে, বেইজ্জতি করার চেষ্টা করছে, এবং সবাই লক্ষ্য হচ্ছে যে মানে যার যার প্রতি তার লক্ষ্য প্রকাশ করছে। আমরা দেশের বাইরে থেকেও কাউকে দেখি আন্দোলন করবে, এটার সঙ্গে সে আওয়ামী লীগের আন্দোলনকে মিলিয়ে দিচ্ছে এবং বলছে যে আওয়ামী লীগ বিয়াক্ট হয়ে যাচ্ছে। তো এই যে বারবার তারা যে মানে তাদের আক্রমণের লক্ষ্যবস্তুকে চেঞ্জ করছে, এটা কেন? এটা হচ্ছে কি? আপনি দেখেন যে বাইরে থেকে বেশ কয়েকজনই আপনার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে আছেন, তাদের ব্যাপক জনপ্রিয়তা আছে। বেশ কয়েকজনের ব্যাপক জনপ্রিয়তা আছে দেশের মধ্যেও এবং বিদেশে যারা প্রবাসী আছেন তাদের। কিন্তু এদের দুই একজনের উদ্দেশ্য সম্বন্ধে আমার কিছু কিছু সন্দেহ আছে। যেমন ধরেন পিনাকি ভট্টাচার্য, ওনার অনেক ফলোয়ার, উনি প্রায়শই প্রতিদিনই নানাবিধ দেন, আপনার ভিডিও বার্তা বা এপিসোড করেন। সেখানে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ওনার সবগুলি যে উপদেশ বা উনি যেটা দাবি করেন
সেটা যদি পালন করা হয় বা ফলো করা হয়, তাহলে দেশে কিন্তু একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু উনি উদ্বুদ্ধ করছেন যে এটা করো সেটা করো, এবং ওনার বেশ প্রভাব আছে। কিন্তু এন্ড রেজাল্ট হচ্ছে যে এটা করা হলে যে দেশের ভিতরে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। এখন সবাই চাচ্ছে দেশে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে, কারণ আমরা জানি আমরা একটা খুব কঠিন সময়ের ভিতর দিয়ে জাতি পার করছে। এখানে আমাদের যে প্রতিবেশী, সে আমাদের বৈরী একটা অবস্থান নিছে। এই সময় দেশের ভিতরে ওলট পালট করাটা কার স্বার্থ হাসিল হবে, এটা আমরা সবাই বুঝি যে ভারতের স্বার্থ হাসিল হবে। এখন পিনাকি কি ভারতের এজেন্ট হিসেবে এইসব কাজ করে যাচ্ছেন কিনা, এটা নিয়ে আমাদের কিন্তু ভাবতে হবে। আরেকটা জিনিস ভাবতে হবে, পিনাকি ভট্টাচার্য আমি কথা পাচ্ছি, যদি আমি মানে পিনাকি অথবা মানে অন্য যারা আছে বিদেশি, তাদের নিয়ে কথা বলতে তোমাকে স্বাচ্ছন্দ্য বোধ করি না। কারণ আমার কাছে মনে হয় যে ওনারা যদি প্রকৃতই দেশপ্রেমিক হতেন, তাহলে তারা দেশে এসে কথা বলতেন। দূরের থেকে অনেক কিছু বলা যাক, দেশে আসেন না কেন ওনারা? ওনাদের নিয়ে আমি কথা বলতে তোমাকে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তারপর আপনি যখন প্রশ্নটা তুলেছেন, তখন সেখানে আমি একটা কথা বলতে চাই। আপনি যে কথাটা বললেন যে ভারতের স্বার্থ উদ্ধার করতে চাচ্ছি, কিন্তু আমরা তো দেখি পিনাকি সারাক্ষণ ইন্ডিয়ার কথা বলছেন, উনি ভারতীয় পণ্য বর্জনের কথা বলছেন, উনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন। তাহলে এইটা যদি বলেন, তাহলে এই বলার মাধ্যমে উনি কিভাবে ভারতের স্বার্থ উদ্ধার করছেন, এই জিনিসটা কিন্তু আমাদের ক্লিয়ার হলো না। ওনার কথা আমি বিশ্বাস করতাম যদি উনি একজন অনেস্ট ব্যক্তি হতো। উনি তো অনেস্ট কোনো ব্যক্তি না, উনি সৎ ব্যক্তি না। উনি বাংলাদেশে যে ওষুধ কেলেঙ্কারি করে গেছেন, তাতে বহু লোক মারা গেছে। কালা জ্বরের জন্য একটা ওষুধ ছিল, যার নাম ছিল মিল্টোফাসিন। এখন পপুলার ফার্মাসিউটিক্যালস বলে একটা কোম্পানির উনি ছিলেন চিফ অপারেটিং অফিসার, মানে অনেক উচ্চ পদের একজন। তারা ওই ওষুধটার ভিতরে ময়দা দিয়ে এই ক্যাপসুলগুলি, মিল্টোফাস ক্যাপসুলগুলি এই গভর্নমেন্টের কাছে বিক্রি করছে 5,40,00,000 টাকা, বড় ধরনের একটা 2008 সনে। তাতে এই ময়দার গুলি দেওয়া ক্যাপসুল খাওয়ার ফলে এই কালাজ্বরের অনেক রোগী মারা গেছে। এক হিসেবে দেখা গেছে 289 জন রোগী মারা গেছে। এবং পরে উনি একটা স্টেটমেন্ট দিচ্ছে যত সম্ভব 2019 সনে, যে উনি ওই পপুলার ফার্মাসিউটিক্যালস এর যত অফিসার কর্মচারী কর্মকর্তা ছিল তাদেরকে বাঁচানোর জন্য উনি এই কাজটা করছেন। উনি একজন ক্যাপিটান খান এইসব নানাবিধ কথা দিয়ে লিখছেন। কিন্তু বাস্তবতা হলো যে ওনার তো জেলে থাকা উচিত। আপনি দেখেন যে প্যারাসিটামল কেলেঙ্কারি, প্যারাসিটামলে যে ভুল আপনার ডাইথাইল গ্লাইকল দেওয়ার ফলে অনেক শিশু মারা গেছে। একটা ছিল অ্যাড ফ্লেম বলে একটা কোম্পানি, তাদের একজন ম্যানেজার ছিল একটা হিন্দু ভদ্রলোক। উনি ওই 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 2 নম্বরটা দিয়ে টাকা মাইরা ইন্ডিয়া চলে গেছে। আর পিনাকি এখানে রুগী মাইরা প্যারিসে যাইয়া সে এখন নানাবিধ দেয়। তার তো বাংলাদেশে আসা এই জিনিসটা ক্লিয়ার করা উচিত। আমরা এই দেশের খোঁজ খবর রাখি, আমরা এখানে খোঁজ খবর রাখি। উনি কি করছে, উনি পপুলারকে বাঁচাইছে কিভাবে সেই সময়? রুহুল হক বলে একজন হেলথ মিনিস্টার ছিল আওয়ামী লীগের। রুহুল হক কিন্তু খুব নাম করছে তো দুর্নীতিতে, ব্যাপক নাম করছে। রুহুল হকের মাধ্যমে উনি ওইটাকে টেকনিক্যাল ফেলিওর দেখাইছে। এটা ছিল ক্রিমিনাল অফেন্স, এটা ক্লিয়ারলি ক্রিমিনাল অফেন্স। এক মামলা হয় না তার জন্য। এতগুলি রোগী মারা গেছে, 5 কোটি টাকার আপনার ওষুধ উনি ময়দা দিয়ে ডলার দিচ্ছে, উনি স্বীকার করছে ওনার লেখায়। তো সেই লোকের কথা বাঙালিরা কি এই খায় নাকি? এই যে কি বলে চানাচুর খায়, সব কথা শুনে নাকি? পিনাকির কোনো কথা শোনা উচিত। প্রথমত সে একজন ডিজনেস্ট পারসন, একজন দুর্নীতিবাজ লোক, একটা ধান্দাবাজ, একজন অসৎ ওষুধের নকল ওষুধের ফেরিয়ালা। তার কথা কি ভ্যালু আছে? আমি তার কোনো কথাই ভ্যালু দেয় না। সে বাংলাদেশের অ্যাডভাইজারকে নিয়ে সে এক দিন নানাবিধ কথা বলে। মানে ডক্টর ইউনূসের যে অ্যাডভাইজারি প্যানেল আছে এটা দুর্বল, কিন্তু তারপরে পিনাকি ওইখান থেকে একজনকে অ্যাটাক করে। আজকে আসিফ নজরুল অ্যাটাক করলো, কালকে আরেকজনকে অ্যাটাক করলো। ভাই তুমি দেশে আসো, দেশে এসে দেখো দেশের সমস্যাই করো। তুমি প্যারিসে বসে কি করতেছো? তুমি ওষুধ চুরি করে চলে গেছো। একজন ওষুধ চোর, 279 জন লোক মারা গেছে। সেই কেস ইনভেস্টিগেট করা উচিত। WHO এর কাছে সকল আছে, রিপোর্ট আছে। আপনার সব জায়গায় এগুলি নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু উনি ওই যে রুহুল হক, ওই যে দুর্নীতিবাজ, তাকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করছে। ঠিক আছে, এটা এই প্রসঙ্গে আমি বলছি না। আমার পয়েন্ট হলো যে উনি তো সবসময় ইন্ডিয়ার বিরুদ্ধে বলেন, কিন্তু আপনি যে কথাটা বললেন যে উনি ইন্ডিয়ার পারপাস সার্ভ করছেন, এই কথাটা আপনি কিভাবে জাস্টিফাই করবেন? আমি এটা বুঝতে পারছি। উনি যে কথাগুলি বলেন তাতে প্রথমত আমাদের এই সরকারটা একটা তো দুর্বল সরকার, সেই সরকার থেকে উনি আরো বেশি অস্থিতিশীল করতেছে। এবং উনি দেশের ভিতরে অনেক গন্ডগোল পাকানোর চেষ্টা করছেন। কখনো বলে যে শহীদ মিনারে যায় আপনারা ওত নেন, এইটা করেন। কখনো বলে যে এই বাড়ি এই বুলডোজারদের ভেঙে দাও। সবকিছুর উস্কানিমূলক। এর রেজাল্ট হচ্ছে যে অস্থিতিশীল অবস্থা হলে এই দেশের বেনিফিট পাবে হচ্ছে আপনার ভারত। সবাই আমরা জানি উনি সেটাই করতে চাচ্ছে। ওনার কথা তো উনি হচ্ছে ডাবল এজেন্ট। দেখাচ্ছে এটা উনি একজন হিন্দু লোক, উনি বিয়ে করছে একজন মুসলমানকে, করতেই পারে। ওরা তো মুসলমান হওয়া উচিত, মুসলমান হয়েছে, অথবা তার হচ্ছে হিন্দি হওয়া উচিত ছিল। এটা আমাদের কালচার। আমি মনে করি তার একেবারে একান্তই ব্যক্তিগত বিষয়। কিন্তু বাংলাদেশের যে একটা কালচার আছে, একটা ধর্মীয় যে
বিষয় আছে, এগুলি কিন্তু সম্পূর্ণভাবে ইগনোর করে যাচ্ছে। এই লোকের উচিত বলা, ক্লিয়ার কাট পিনাকির বলা হচ্ছে, পিনাকি তুমি কি হিন্দু নাকি তুমি মুসলিম? তখন নজরুল সাহেবের কথা বলবে, বলবে যে হিন্দুরা মুসলিম জিজ্ঞাসা কোন জন, এই ধরনের কাব্যিক কথা জানে উনি। না ঠিক আছে, আমি আমার ব্যক্তিগত প্রসঙ্গ বাদ রাখি, কিন্তু আপনি কি মনে করেন যে এই আন্দোলনটাকে, যে আন্দোলনটা আমাদের হয়েছিল, সেই আন্দোলনটাকে তার যৌক্তিক লক্ষ্যে পৌঁছানোর জন্য সকল মানুষকে আসলে একটা একতাবদ্ধ থাকা মানে প্রয়োজন ছিল কিনা, এবং এটা এই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে দেশে একটা গন্ডগোল পাকানো, এবং গন্ডগোল পাকানো ওই যে ওলট পালট করে যে লুটে পুটে খায়, এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করাটা, এটা কি আমাদের জাতির জন্য ভালো হচ্ছে কিনা? একেবারে ভয়ঙ্কর অবস্থা। আপনার জাতি একটা ক্রান্তিকাল দিয়ে যাচ্ছে। সেখানে আমরা একজন অতি বৃদ্ধ একজনকে আমরা চুজ করছি, যা করছি এখন তাকে যাতে সে যেন তারা একটা নির্বাচন দিতে পারে, এবং তাকে ক্লিয়ারলি বোঝানো দরকার যে আপনি যে কাজটা করছেন আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেললেন। আপনাকে এখানে আনা হয়েছে দুইটা কারণে। একটা হচ্ছে যে আপনার ওয়েস্টার্ন কান্ট্রির সাথে আপনার ভালো সম্পর্ক আছে, বিশেষ করে আমেরিকার সাথে ভালো সম্পর্ক আছে, একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে আপনি একজন নিরপেক্ষ ব্যক্তি এবং নোবেল লরিয়েট নিরপেক্ষ ব্যক্তি। আপনি এখন যে দুইটাই হারাই ফেলেন। একটা হচ্ছে যে ট্রাম্প সাহেব আপনাকে ইনভাইট করে নাই, আমেরিকা আপনাকে ইনভাইট করে নাই তাদের ইনগরেশনে, কোন রকমের দেয় নাই, সেটা ধরেন একটা বিষয়। আর একটা হচ্ছে এই যে আপনি যে আপনার ছাত্রদেরকে বলতেছেন দল করো, যে ছাত্রদের একটা অংশ ইনভাইট তো নরেন্দ্র মোদীকে করেনি, তাতে কি আসে জানেন? নরেন্দ্র মোদীকে ইনভাইট করছিল, যায় নাই। জয়শঙ্কর গেছে, অত্যন্ত রেসপেক্টেবল হয়েছে, তাদের সাথে মার্কোস রুবিওর মিটিং হয়েছে প্রথম দিনেই। সুতরাং সেখানে তুলনা করে তো লাভ নাই। আমাদের এখানে তো ফরেন মিনিস্টারকেও দাওয়াত করেন, অর্থাৎ বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে রাষ্ট্র হিসেবে ট্রাম্প তেমন গুরুত্ব দেয় নাই। ট্রাম্পের গুরুত্ব না দিলে কিছু আসে যায় না, আমরা আমাদের মতো করে চলবো। কিন্তু সবচেয়ে বড় অ্যাসেট ছিল যে উনি একজন নিরপেক্ষ ব্যক্তি। সেইখানে ছাত্রদেরকে আপনি যেটা অনেক আগেই বলছেন যে এই তরুণদেরকে এই মিনিস্ট্রিতে ওনার নেওয়াটা ঠিক হয় নাই। তরুণরা যদি একটা ফোর্স হিসেবে থাকতে পারতো, তাহলে কিন্তু তারা এই দেশে আরো অনেক সুবিধা করতে পারতো। এই তরুণদেরকে কয়েকটা করে মিনিস্ট্রি দায়িত্ব দেওয়ার ফলে একটা কনফিউশনের সৃষ্টি হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনও হয়েছে। কিন্তু এই তরুণরা কিন্তু তাদেরকে আমি সবসময় স্যালুট করবো যে তারা একজন ডিক্টেটরের হাত থেকে, তাদের নেতৃত্বে ডিক্টেটরের হাত থেকে আমরা মুক্তি পাইছি। এই বিষয়টা অনিশ্চয়কার্য, এবং এই শক্তিটাকে এই জাতি গঠনমূলক কাজে, জাতিকে আপনি দুর্নীতি মুক্ত করার কাজে, জাতিকে চাঁদাবাজ মুক্ত করার কাজে, বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠায় তারা যে ভূমিকা রাখতে পারতো, ডক্টর ইউনূসের জন্য রাখতে পারতেছে না। আজকে যদি এই যে বলেন হাসনাত বলেন, সার্জিস বলেন, এই যে যারা আছে, তারা বাইরে একটা শক্তি হিসেবে হুঙ্কার দেয় যে বাংলাদেশের আনাচে কানাচে সব চাঁদাবাজদেরকে আমরা উৎখাত করব, আমরা দুর্নীতি দমন করব, দুর্নীতি হলে আমরা তাদেরকে ছেড়ে বেড়ে খেয়ে ফেলবো। এই জিনিসটা উনি হইতে দেয় নাই। উনি চাঁদাবাজদেরকে বিরুদ্ধে একটা কথা বলে না, বলা উচিত। অনেক ধন্যবাদ। আমরা আর অগ্রসর হচ্ছি না, অনেক কথা বললেন আপনি। চৌধুরী, আপনি অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ওনার বক্তব্য, আমি আর বিশেষ কোনো বক্তব্য করলাম না। আপনারা